আমরা চলে যাব এখন সরাসরি আফনান ভাইয়ের কাছে এবং তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আফনান ভাই, ওয়েলকাম টু রেডিও ফুর্তি। আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমাকে আজকে একটা বিশেষ এপিসোডে আমি বলবো, কারণ যেহেতু আজকে ফ্রাইডে 13, জি বিশেষ এপিসোড। তো ধন্যবাদ আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। লিসেনারদেরকে আসসালামু আলাইকুম। রাসেল ভাই, একটা কথা না বললেই না, আমি খুব মনোযোগ দিয়ে ওই ফ্রাইডে 13 এর কথাগুলো শুনছিলাম। জি জি। তো দেখা যাচ্ছে আমাদের কাছে ফ্রাইডে 13 সংক্রান্ত যে তথ্যগুলো আছে, জি, তো যেমন আমি এটা নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম, আমি দেখেছিলাম যে বাইবেলের যেই যেটা আছে সেটা এটাকে বলে গসপেল অফ জন। গসপেল অফ জনে যিশু খ্রিস্টের এই যে দ্য লাস্ট সাপার, যেটা ইটালির মিলান শহরে আপনার 1490 সালে, যেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে ছবিটা, ইটালির মিলান শহরে এটা আছে আর কি, একটা দেয়াল চিত্র। তো ওখানে যে ছবিটা, ওখান থেকে তো এই ধারণাটা আসছে। তো মজার বিষয় হলো গসপেল অফ জনের 13 নং অধ্যায়ে কিন্তু এই বিষয়টা বলা ছিল। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে কুসংস্কার যেটা প্রচলিত আছে, দেখেন আমরা বলছি জুডাস 13 নাম্বার ছিল, কিন্তু গসপেল অফ জনে কিন্তু বলা আছে যে শুধু জুডাস না, ওখানে 13, 12 এবং 11, সেখানে জুডাস, পিটার এবং জন 3 জন ছিল। তো স্পেশালি 13টাকেই কিন্তু আসলে আমরা এমফাসিস দেওয়া হয়েছে। আর তাছাড়া আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী যারা, আমাদের কাছে কিন্তু ফ্রাইডেটা একটা কিন্তু খুব পবিত্র একটা দিন একদম। এবং আমাদের এই দিনটা কিন্তু হাদিসে আছে যে আমরা একটা ঈদের দিনের মতো, এদিন ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা আমাদের কাছে একটা আনন্দের দিন। সুতরাং আমরা আসলে এটাকে কখনোই করি না। তারপরও অনেকে এটা বিশ্বাস করে, ওয়েস্টার্ন এটা আসলে আমাদের কালচার নয় এবং আমরা এখানে বিশ্বাসও করি না এবং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে ফ্রাইডে 13 ব্যাপারটা নিয়ে পশ্চিমাদের যে ভাবনা বা যা কিছু, সেটা আমরা আমাদের লিসেনারদের সাথে আজকে শেয়ার করেছি। স্যার রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গায় একজন তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন। আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা দিকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথা হয় নাই। তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি। এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলোটাকে? তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডগুলো অনেক অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা বাছাই করা সকল আর যা আসল ভাইয়ার ইমেইল এবং স্পেশাল ঘটনাগুলো আজকে আপনারা এই ভিডিওর মধ্যে শুনতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ঘটনায় যাব। আজকের ঘটনাটা কতটা বাছাই করা ঘটনা তা কিন্তু ঘটনা শুনলেই বুঝতে পারবেন। চলুন আমরা সরাসরি দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে ঘটনাগুলো শুনবো একের পর এক ধারাবাহিক ভাবে। হয়তোবা তাকে তার পছন্দ না, এরকম অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে এবং তো চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না, সে আসলেই ঘুমাচ্ছে। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটে নাই। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিক,
স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন, যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। রাসেল ভাই পরের দিন একটা ঘটনা ঘটে, ঠিক এর পরের দিনই, যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি, ওনার পাশে ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার মানে শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, মানে ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা, মানে হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পেলেন, ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই মানে তার মানে সাথে আছে, মানে তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি অতটুকু অন্ধকারের মধ্যে, মানে যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে, এটা দেখে উনি মানে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে, মানে তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয় তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়, তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন। তখন ওনার হাজবেন্ড বলে না, তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন। অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না, মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলেও উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে না, তো তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল, ওনার গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল। এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক রাসেল ভাই, 3rd ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না, তখন উনি হাতে হারিকেনটা নিয়ে বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসার বারান্দা থেকে নিচে নেমেছেন তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তুমি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন,
সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে। তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, যে উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে ইনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই, চতুর্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি। ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, জোহরের নামাজের ঠিক আগে, যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল। তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করেন হয়তোবা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন। হয়তো উনি হাঁটু পর্যন্ত, মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুলে টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট, মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতির, যতটুকু উনি বুঝছিলেন, যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তারা ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া, এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এইটা প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না, আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন যে না, এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোন ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নাম করা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে, আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয়, তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে
মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো। তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছো, তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে। এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে, বা জিনটা রাসূল ভাই এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি, উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসূল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল। এবং মানে আমার কাছে যতদূর তথ্য আছে, তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসূল ভাই আমার ফার্স্ট স্টোরি। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে, তার সেকেন্ড স্টোরিটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনা। থ্যাংক ইউ রাসূল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সজীব। রাসূল ভাই ঘটনাটি মানে যার সাথে ঘটেছিল তার নাতি, তার নাম হচ্ছে নিরঞ্জন। জি। ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলের সম্প্রদায় আর কি, মানে ওনারা মানে মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটা এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসূল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। জি। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসূল ভাই, এই যে এই মুহূর্তে যেই সেপ্টেম্বর অক্টোবর মানে এই সময়টা, এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাছের যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা মানে এখন শেয়ার করব আমি। তো দেখা যাচ্ছে যে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা মানে এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। তো নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ মানে শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো। দেখা যায় অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু ওনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। জি। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যত মানে গভীরে, মানে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, মানে গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসূল ভাই এই সময়টাতে কিন্তু মানে নদীর যে মোহনাগুলো বা এইগুলো একটু বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। তো নর্মালি মানে যেখান থেকে সেফ জোন আর কি, ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, উনি একদিন ওনার ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, মানে ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায়, তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়েছেন। বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসূল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয় যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে, মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয় যাতে করে মানে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যেই জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা যারা, অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি কোথায় যাও?
তখন বলে এই যা একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যা, ওদিকে তো গভীর নদী। বলে না, একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন, অন্যরা তাকে আর কোনো কিছু বলেনি, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। তো রাসেল ভাই উনি এইভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই। ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম মানে যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল, ওইখানে উনি চলে আসতেন না। উনি মনে হচ্ছে এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন। ওনাদের যেই জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই মানে আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছেন। সত্যি রাসেল ভাই বেশ স্বাভাবিক আকৃতি থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছেন যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসছি, তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম। এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার রাসেল ভাই সিস্টেম হলো, ওই নৌকার যেই মানে পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি, সই বলি আর কি স্থানীয় ভাষায়। তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না, মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল। তা বোঝেন যে ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন। আরেকটু লোভে পড়ে গেলেন যে আরেকটু জাল ফেলি, দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবারে রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করছি ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেহেতু এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছেন। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসে নাই। তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন, মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল। তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি তো মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি ওটা উনি তোলেন। তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত, মানে কবজি সহ নখ টক, এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থির ভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো এরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান, এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন, উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, সেখানে ওই মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে, তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়। তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে। তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন।
তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি একটু ভাগ্যবান ছিলেন, এই জন্য মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনা উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপরে তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই ঘটনা ঘটেছে, কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। তো উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক, তো উনি ভয় পেয়েছেন এটা বললে পারে এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এই জন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে ওই জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায়, মাঝ নদী যেখানে স্রোত বেশি, পদ্মার ওই জায়গাটাতে ধাওয়াপাড়ার কাছে, এটা রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকার কাছের ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাদে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যেই ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন। দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার, তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসে নাই। মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি, যেরকম অমুকে হারায় গেছে তাকে খুঁজে পাচ্ছি না, নদীর এত গভীর, তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্টু জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাঁটি গাড়ে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। তো প্রথমে একজনকেও ভয় দেখিয়েছে, জানে মারে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে রাসেল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না, সবাই ওটাকে স্থানীয় ভাষায় মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, মানে কুম বলতে যেটা যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানরমাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন রাসেল ভাই ওখানে তো এখন চরাঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চরটর পড়ে গেছে, এখন ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি রাজবাড়ী ভৌতিক টিমের কাছ থেকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম আসসালাম। আমি মুশতাক আহমেদ রাঙা, আমি এসেছি বসুন্ধরা থেকে। রাসেল ভাই, আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটা স্টোরি। তো আমার অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, কানমরিচ ইউনিয়ন। তো এটা প্রত্যন্ত চলনবিল অঞ্চলের একটা স্টোরি। তো আমার যে আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা। ভিটাটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাড়িপাড়া ভিটার নামটা কেন হলো। এটা 1971 এর আগে ওই হাড়িপাড়া ভিটায় হিন্দু সম্প্রদায়ের লোক বাস করত, যারা কুমার, হাড়ি পাতিল ইত্যাদি বানাতো আর কি। তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী
হাড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদের বাড়িঘর আগুনে জ্বালে পুড়িয়ে দেয় এবং যারা ছিল আর কি মানুষ তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য, জি, একদম খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় 3টা বড় বড় হিজল গাছ আছে রাসেল ভাই, এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আর কি। তো আমার গ্রামেরই একজন ছেলে, নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এটা 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। জি, 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু, ঠিক আছে। তো তারা দুজনেই, তো ওই সময় 2001 বা 2 সালে ওই সময় তাদের বয়স ছিল 14-15 বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্ট প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে দুষ্ট প্রকৃতির কেমন, যে অমকের গাছের ফল পেড়ে খেত, ডাব পেড়ে খেত, আম পেড়ে খেত, ঠিক আছে, এরকম দুষ্ট প্রকৃতির। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে তারা তাল পেড়ে খাবে একদিন, ঠিক আছে। তো এটা ছিল 2002 সালের ঘটনা। জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস, এই সময় রাসেল ভাই তালকুর পাওয়া যায়, ঠিক আছে। ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা, তালকুর। তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আর কি, বিশুকে, যে দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুর পারবো, মানে তাল পারবো। তো বিশু বলে ঠিক আছে, ওকে, আমি তোমার সাথে যাব, ঠিক আছে। তারা দুজন মিলে ডিসাইড করে আর কি। তো কালু বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি, রাত 11টা-12টার দিকে তুই আমাকে ডাক দিবি। তো বিশু বলে ওকে ঠিক আছে। তো কালু ঘুমিয়ে যায়। তো রাত 11টা কি 12টা এই সময় বিশু গিয়ে কালুর বাড়িতে নক দেয় আর কি, যে কালু ওঠ, চল যাই, ঠিক আছে। তো কালু উঠে পড়ে, একটা টর্চ লাইট নেয় তারা দুজন, নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইডে যে ভিটাটা আছে, হাড়িপাড়া ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়। তারা দুজন আর কি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যে জন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা, ঠিক আছে। আর গ্রামের রাত তো অনেক গভীর রাত 12টা-1টা, মানে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে রাসেল ভাই, এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়, বাতাসের একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস পোড়ালে যেরকম একটা ঘ্রাণ রাসেল ভাই, এরকম একটা ঘ্রাণ। তো কালু প্রথমে ভয় পায় আর কি, একটু সামান্য ভীত হয়, এবং বিশুকে বলে দেখ বিশু, কিসের ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না, দেখ আমার একটু ভয় ভয় লাগছে, আজকে আমি চলে যাই এখান থেকে, আমরা আজকে এই কাজটা করবো না, অন্য কোনো দিন করবো। তো বিশু তখন হেসে বলে, আরে না, কোনো সমস্যা নাই, তুই গাছে ওঠ, তাল পার, ঠিক আছে। তো কালু বিশুর কথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে। গাছে উঠে যায়, কাছা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে একদম তাল গাছের মাথায় উঠে যখন সে মুচকিয়ে তাল পাড়ছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা, রাসেল ভাই দেখলো যে এটা কোনো তাল ছিল না, এটা 3 থেকে 4 বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই ওই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল রাসেল ভাই। এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জল করে জ্বলছিল। সাথে সাথে কালু নিচে বিশুকে ডাকে, বিশু 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 করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে, হালকা জ্যোৎস্নার আলো ছিল, নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে সাংঘাতিক ভাবে ভয় পেয়ে রাসেল ভাই, বলে রাখি যে ওই তাল গাছের সামনে একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে খুব ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়, জি, ঠিক আছে। পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নাই, তার বন্ধু বিশু, সে গলা পানিতে, তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে তার দিকে তাকিয়ে আছে, এবং একটা মুচকি হাসি দিয়ে বলছে, কিরে কালু। এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জল করছিল, তো
তো কালু তো ভয় পায়, এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এবং অবভিয়াসলি খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তার কিছু হবে। এবং এইটা ভেবে সে রাসেল ভাই সে সাতটাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। এমত অবস্থায় ওই যে অশরীরী আত্মা বা আমরা যাই বলি, ওই যে ব্যক্তিটা আর কি, বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে, মানে কালুর ঘাড় চেপে ধরে রাসেল ভাই। ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছা মতো পানির মধ্যে চুবায়, জোরে জোরে চুবাচ্ছে, এবং কালু জোরে জোরে চিৎকার করছে, বাঁচান বাঁচান, কেউ আমাকে বাঁচান, ভাই কেউ আমাকে বাঁচান। ঠিক আছে, তো পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা। তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো, এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত। তার একটা ছোট ছই ছিল, ঠিক আছে, মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। নূর চাষা লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে, পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় এরকম, এবং বাঁচাও বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করছে। তো নূর চাষা বিষয়টা নোটিস করে, এবং সে তার হাতে থাকা যে লাইটটা, সে লাইটটা নিয়ে দৌড়তে পুকুর পাড়ে। তো ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখে যে ঝাপাঝাপি করছে। এমন অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে, তখনই মাথাটা রাসেল ভাই, মানে বিশু নামের যে অশরীরী আত্মাটা, ঠিক আছে, তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড় বড় জল করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিক ভাবে ভয় পায়, এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল ভাই। এবং কালু দ্রুত সাঁতার পারে, পুকুর পাড়ে উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে নূর কাকা কালুকে কাঁধে করে বাসার উপরে নিয়ে যায়, মানে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি টানি ঢেলে সুস্থ করা হয়, সেন্সলেস মানে অবস্থায় থেকে অজ্ঞান ফেরে আর কি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে আমার সঙ্গে তো বিশু গেছিল, ঠিক আছে। তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে কি ব্যাপার বিশুর আম্মা, আপনার ছেলে কই, ঠিক আছে। বিশুর আম্মা বলতেছে রাসেল ভাই, বিশু তো আমার ঘুমায় গেছে অনেক আগে, সে তো বাইরে যায় নাই। তাহলে রাসেল ভাই বিষয়টা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই, তাহলে গেলটাকে, ঠিক আছে। এরপর থেকে রাসেল ভাই কালু কখনোই অত রাতে আর কখনো বাইরে বেরোয় নাই, এবং সাংঘাতিক ভাবে ভয় পায় ছেলেটা। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। জি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমার স্টোরি। আমার নাম মোহাম্মদ কায়সার আহমেদ সানি, আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি, আমি বাড়িদারা থেকে এসেছি। জি বলেন ঘটনা। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। আমরা হিলটিক্সে, আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়িতে। তো ওটা পার্বত্য অঞ্চল, তো একটু প্যারানর্মাল ওই অঞ্চল একটু বেশি দেখা যায়। সো আমি আমার হোস্টেল লাইফ থেকে যেটা ধারণা পাইছি আমি সেটাই বলার চেষ্টা করতেছি। আমি যেই কলেজে পড়তাম ওই কলেজের নাম হচ্ছে রামগড় গভ ডিগ্রি কলেজ। সো ওই জায়গায় আগেই কিছু ঘটনা ঘটতো। সো আমি প্রথম যখন জয়েন করি তখন কিছুই জানতাম না। 3-4 মাস হয়ে যায় আমি ওই কলেজে ভর্তি হই, হোস্টেলে উঠি। তো একদিন একটা প্রবলেম হয় যে দেখা যাচ্ছে যে দুটা বিড়াল খুবই ঝগড়া করতেছে। ঝগড়া করার পর একটা বিড়াল দৌড়ে আমাদের বাস, মানে ছাত্রাবাসের দিকে আসতেছিল অনেক গতিতে। তো আমাদের ছাত্রাবাসে আসার জন্য অনেকটা রাস্তা অতিক্রম করা লাগে। তো রাস্তার পাশে যে বিদ্যুতের খুঁটিগুলো আছে, তো বিড়ালটা যতটা বিদ্যুতের খুঁটি অতিক্রম করতেছে ঠিক ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে, মানে পরপর যতটা খুঁটি পার হচ্ছে ততটা লাইটই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এক সময় যখন আমাদের ছাত্রাবাসে বরাবর আসলো দেখলাম যে পুরো ছাত্রাবাসে সবগুলো লাইটই অফ হয়ে যায়। বাট কলেজে কারেন্ট আছে, লাইট জ্বলতেছে, কিন্তু আমাদের ছাত্রাবাসের লাইট সব অফ। সবাই ভয় পেয়ে যায়, চিল্লা চেঁচামেচি করে, অনেকে সেন্সলেস হয়ে যায়। তারপর প্রথম কারণ হলো যে একদম বিড়ালটা আমার পাশে দিয়ে যায়। সো পাশে দিয়ে আমি প্রচুর ভয় পেয়ে চিল্লান দিয়ে আসলে আমার অজ্ঞান হয়ে যাই। তারপর থেকেই রাসেল ভাই প্রবলেমটা তারপরেই 2 দিন পরেই শুরু হয়। আসলে রাসেল ভাই এটা ছিল অমাবস্যার রাত। আর যেটা আমি বলে রাখতে চাচ্ছি যে আমাদের কলেজের সিস্টেমটা ছিল, ছাত্রাবাস ছিল, ওটা
পুরাতন কলেজ ছিল, ওই কলেজটা পরবর্তীতে ছাত্রাবাস করা হয়, মানে হোস্টেল করা ছেলেদের। তো ওই জায়গায় প্রথমত আমি বলে রাখতেছি যে কক্ষ সিস্টেম ছিল, যে প্রথম 8টা কক্ষের 2-3টা ওয়াশরুম তা আলাদা, মানে রুম থেকে বার হয়ে আলাদা একটু আউটসাইডে থাকে। তো ওয়াশরুম ওই দিকে একটু আউটসাইডে, তো ডাইনিংটাও আলাদা। তো এইরকম অবস্থা যে একদিন আমি রাতের প্রায় 9টা 9:30 বা 10টা প্লাস এরকম হবে, আমরা সবাই খানাদানি খেয়ে, ওই জায়গায় গ্রাম অঞ্চল তাড়াতাড়ি খেয়ে ফেলি। তো খানাদানি খেয়ে আমরা পড়তে বসতেছি, মানে যার যার মতো পড়তেছি। পড়ার সময় তো আমার কাছে কেমন একটা অনুভূতি লাগতেছে যে রুমটা হঠাৎ ঠান্ডা অথবা মানে খুব ভয়ানক কিছু লাগতেছিল, মানে লাইট জ্বলতেছে তার সাথে আমাদের কেমন জানি লাগতেছিল, একটু নার্ভাস লাগতেছে। তো আমার পার্শ্ববর্তী যে আমার রুমমেট আছে, আমি ওর দিকে ঘুরে দেখতেছি যে অবাক বিষয়, যে আমি ওর দিকে দেখেই আমি অবাক হয়ে গেলাম, যে মানে আমি এটা দেখার জন্য একদমই রেডি ছিলাম না যে এমন কিছু দেখবো। রাসেল ভাই, সবচেয়ে ভয়ানক ওই জিনিসটা লাগছে যে আমি যখন ওর দিকে ঘুরলাম, মানে আমি ওকে ডাকবো, মানে এরকম শক্তি পাচ্ছি না আমি যে ওরে ডাকবো, যে ডেকে বলবো যে দোস্ত এদিকে ঘুর, বাট আমি ওর দিকে দেখতেছি যে ওর মানে শরীরটা আছে কিন্তু মাথাটা নাই। ও পড়তেছে বাট ওর মাথা। আপনি নিজের চোখে দেখেছেন? আমি কিন্তু আপনাকে অনেকবার জিজ্ঞেস করছি অফ এয়ারে, এখন আবারও জিজ্ঞেস করছি, আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ রাসেল ভাই, আমি নিজের চোখে দেখছি। ও আছে কিন্তু ওর মাথাটা দেখা যাচ্ছে না। আর ও যে একটা মোটিভেশন বসেছিল, আসলে সাধারণ সেরকম মোটিভেশন কখনো বসতে পারে না, জাস্ট ইমেজিং, মানে বসাটা অন্যরকম স্টাইলের ছিল। ধরেন অনেক সময় আমরা যে 3D মুভিগুলোতে দেখি যে মানে প্যারানর্মালে যে বসে চলে, মানে ওদের যেটা মোড থাকে ঠিক সেম ওইরকম ভাবে। আর ও পড়ার টেবিলের দিকে তাকাই ছিল, তো আমি ওই প্রথম একটা ডাক দিয়েছি শুনে নাই, 2টা ডাক দিয়েছি শুনে নাই, বাট 3টা ডাক আমি মানে অনেক জোরে চিল্লান দিয়ে আমি সেন্সলেস হয়ে গেছি। আসলে তারপর থেকে তো আমি ঘটনা বলতে পারি না, আসলে সেন্সলেস হয়ে আমার হাসপাতালে নেওয়া হয়েছে। তারপর আমার ফ্রেন্ড থেকে কালেক্ট করছি গল্পটা। তো ওর নাম হচ্ছে আরিফ, ও আমার খুব ভালো ফ্রেন্ড। ও আমাকে সব পুরো ঘটনা বললো যে আমি নাকি সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার একটু পরেই হুশ আসে, পানি দেওয়ার পরে হুশ আসে। তারপরে দেখে যে আমি অনেক জোরে লাফালাফি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, মানে আমাকে কেউ ধরে রাখতে পারতেছে না। 2-3 জন ধরে চেষ্টা করতেছে, মানে সিনিয়র ভাই ছিল, ওরা আমাকে ধরে রাখার চেষ্টা করছে, আমার ধরতেই পারতেছে না। 8-9 জনকে, মানে 8-9 জন আমার সাথে পারতেছে না, মানে আমার খুবই শক্তি চলে আসছে। আর তখন আমি একটু মানে চিকন চাকন ছিলাম, বাট ওরা অনেক শক্তিশালী ছিল, ওরা আমার সাথে পারতেছে না। তো এই অবস্থা দেখে মানে অনেকে ভয় পেয়ে যায়। তবু বড় ভাইরা বলে যে না, এরকম তো রাখা যাবে না, আর হসপিটাল নিয়ে যাওয়া দরকার, খুবই ইমার্জেন্সি। তো ওই জায়গায় সবাই মিলে আমার হসপিটাল নিয়ে যায়। তো আমাদের হসপিটালটা ছিল কলেজ থেকে একটু দূরে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের কলেজটা ছিল ভুতুরে, মানে ধরেন গাছপালা ছিল, কলেজের এরিয়াটা বিশাল বড় ছিল রাসেল ভাই। মানে এত বড় এরিয়ার কলেজ আমার লাইফ টাইমে কখনো দেখি নাই। বিশাল বড় কলেজ ছিল, তার ভিতরে টিচারদের আলাদা ছিল, প্লট ছিল, টিচার আলাদা থাকতো, স্টুডেন্ট আলাদা থাকতো। তো আমাদের সামনে দিয়ে, মানে আমাদের ছাত্রাবাসের সামনে দিয়ে রোডটা ছিল। তো আমাদের ছাত্রাবাসের ঠিক সামনে ছিল একটা পুকুর। পুকুরটা মোটামুটি বড়, চারপাশে গাছপালা ছিল। আর যেই পাড়টা ছিল, মানে আমরা যেটা ঘাট বলি আমাদের ভাষায়, ওটা ছিল মানে দিনের বেলায় কেমন জানি একটু অন্যরকম লাগতো, মানে ভয় ভয় কাজ করতো ওটার সামনে গেলে। স্যার ওইটার সামনে একটা দোতলা বিল্ডিং আছে, মানে অনেক পুরনো, বাট ওইটাতে কেউই থাকে না। ওইটা হচ্ছে রামগড় গভ ডিগ্রি কলেজ, মানে এখন থাকে কিনা জানি না, আমরা যখন ছিলাম তখন কেউই থাকতো না। সো আমরা জানার চেষ্টা করি না যে ওই জায়গায় কেন কেউ থাকে না। আসল ভাই, আমি যে জায়গায় ছিলাম, যে আমার হাসপাতাল নিয়ে যাচ্ছিল, তো কলেজের গেট অফ, আর যে আমাদের কলেজের দারোয়ান থাকে উনি নাই, যে কলেজের গেটটা খুলতে পারতেছিল না। তো আমার ফ্রেন্ডটা যেরকম বললো যে আমাকে রুম থেকে যখন বার করতেছিল, তখন মানে আমি এতটা ওজন ছিলাম যে মানে নর্মালি একটা মানুষ এত ওজন থাকে না যে আলগায় নিতে পারে না। 2-3 জন আমাকে অনেক কষ্ট করে নিছে, কিন্তু গেট বন্ধ নিতে পারতেছে না। তো দেওয়াল ওপারে, মানে দেওয়ালটা মানে যেটা 5 ফিট বা 4 ফিটে যেটা ওয়াল থেকে রাসেল ভাই, ওই ওয়ালটা ওভারটেক করে আমার ওই পাশে নেওয়া হয়। না হওয়ার পরে তো কোনো রাস্তায় ওই গ্রাম, এতটা একটা উপজেলায়, মানে গ্রাম অঞ্চল, হিল ট্যাক্স, তো রাত্রে এত গাড়ি চলে না। সো একজনকে ফোন দিয়ে আনা হয়েছে অটো। তো ওর মানে আমি বলে রাখি যে অটোটা একদম নতুন ছিল, আর ফুল চার্জ ছিল অটোতে, মানে একদম ফুল চার্জ। আমরা মূল ঘটনাটা শুনে হ্যাঁ, যে একদম ফুল চার্জ ছিল। তো আমাকে যখন অটোতে তুলছে রাসেল ভাই, তখন মানে অটোটা, মানে যে বললো যে অটোটা প্রচুর ওজন হয়ে গেছে, মানে ধরেন একটা অটো যত ধারণ ক্ষমতা আছে তারও বেশি, যে এটা অটো
ওয়েট নিতে পারতেছে না, চলতেছে না। এটা কি আপনাকে অটো যিনি চালাচ্ছেন তিনি বলেছেন? হ্যাঁ, তিনি বলছেন। আমার ফ্রেন্ড আমাদেরকে পরে জানাচ্ছে, আমি তো তখন কিছু বলতে পারতেছি না কি করছি, বা মানে আমি বলতে পারি না যে কি সময়। এটা আমার ফ্রেন্ড কালেক্ট করে দিছে আমাকে যে তোর সাথে এটা ঘটছিল। তো আমার ফ্রেন্ড বললো যে তোরা কয়েকজন নামা, যে অটো চলতেছে না। তো আমি আর আমার দুটা ফ্রেন্ড আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু অটোটা চলছিল খুব আস্তে। তো অটোওয়ালা ভাই বললো যে এত স্লো চলতেছে কেন। তো আমার হসপিটাল নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সবচেয়ে রহস্যময় ঘটনা ভাই হসপিটালে ঘটছে, যে আমাকে যখন হসপিটাল নিয়ে গেল তখন আমার ফ্রেন্ডরা বললো যে অন্য সময় দেখলাম হসপিটাল যেমন হয়, তুই যাওয়ার পর হসপিটাল ঠিক তার ডিফেন্স, অনেক ঠান্ডা নিরবতি এরকম হয়ে যায়। তখন তোর হসপিটালে তারপরে কি হয়েছিল? হসপিটালে কি হয়েছিল? হসপিটালে হচ্ছে আমার যখন নেওয়া হয়, যে ডাক্তার, আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, ফালাফালি করতেছি যে আমার ইঞ্জেকশন দিবে। তো ডাক্তার নিয়ে আসছে, ডাক্তাররা মানে ইঞ্জেকশন দিতে ওরা রাজি না, মানে ওরা পারতেছে না যে আমাকে ধরবে, যে এরকম করবে। তো একজন ওই জায়গায় একটা মানে হুজুর, মানে ইমাম সাহেবের, মানে উনিও অসুস্থ। তো ওনার বউ ছিল, ওনার বউ দেখে মানে বিষয়টা বুঝতে পারছে যে এই জায়গায় কোনো প্রবলেম বা প্যারানর্মাল কিছু। তো উনি আসছে আগায়া, আসার পরে রাসেল ভাই ওই জায়গায় আমাকে মানে যেরকম বললো যে আমার কাছে যখন আসছে ওই মানে মহিলাটা, তখন আমি ওর দিকে এমন একটা ভাবে তাকাইছিলাম যে এগুলো সবই তো আপনার বন্ধুরা বলেছে। হ্যাঁ, হসপিটালে যাওয়ার পরে ওই মহিলার পরে তারপর আপনার সাথে কি হয়েছিল আসলে? জি 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 যে আমার সাথে হয়েছিল বলতে আমি তো তখন বলতে পারতাম, আমি তো কি করছি সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার ফ্রেন্ডরা বলছে যে আমি কি করছিলাম ওই সময়। আচ্ছা, ওখান থেকে কি আপনি বের হয়ে আসছিলেন সুস্থ হয়ে হসপিটাল থেকে? কিভাবে সুস্থ হয়েছিলেন? সুস্থ হয়েছে বাস ট্রিটমেন্ট নিয়ে? হ্যাঁ, ট্রিটমেন্ট নিয়ে মানে বলতে পারি না, যে রাত্রে যে ঘটনা ঘটছে। যে আপনি কি হসপিটালে স্টে করেছেন? মানে আপনার কথা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে না বলে আমি জিজ্ঞেস করছি। আপনি কি হসপিটালে ওই দিন রাতে ছিলেন? হ্যাঁ, ওই দিন রাতে পুরোটা হসপিটাল। আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ, এবং ট্রিটমেন্ট নিয়ে পরের দিন সুস্থ হয়ে বাসায় ফিরে যান? বাসায় ফিরেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকে যে ঘটনাটি বলতে যাব, সেই ঘটনার কথা শুনলে আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু যার সাথে ঘটে তার জীবনটাই ধ্বংস হয়ে যায়। মেস নাম্বার 17। রাত জেগে থাকে কেউ, শহরটা কখনো ঘুমায় না। এই সত্যটা দীপা বুঝেছিল চাকরিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই। দিনের আলোয় শহর যতটা ব্যস্ত, রাতের বেলায় ঠিক ততটাই অচেনা। অফিস শেষে বাসের ভিড়, হর্নের শব্দ, রাস্তার আলো, সব মিলিয়ে ক্লান্ত শরীর নিয়ে সে যখন মেসে ফিরত, সে নিমিষেই ঘুমিয়ে পড়ত। 4 তলা পুরনো দালান, একটু স্যাঁতসেঁতে দেয়াল, সরু সিঁড়ি, মেস নম্বর 17। প্রথম দিকে জায়গাটা তার কাছে নিরাপদই মনে হয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, যতদিন না হয় এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। একদিন অফিস থেকে ফিরে দীপা দেখে মেসে অস্বাভাবিক ব্যস্ততা, সবাই ব্যাগ গুছাচ্ছে, কিন্তু কেউ বলছে বাড়িতে ডাক পড়েছে, আবার কেউ বা বলছে একসাথে ছুটি পাওয়া গেছে, ঈদ, পুজো নাকি অন্যান্য কারণে। কেউ পরিষ্কার করে কিছুই বলছে না। সন্ধ্যার মধ্যেই এক এক করে সবাই মেস ছেড়ে চলে গেল। রাত নামার আগেই 4 তলার দালানটা ফাঁকা হয়ে যায়। শেষ পর্যন্ত থেকে যায় শুধু দীপা। প্রথম রাতে সে বরং খুশি হয়েছিল, একা মেস, কোনো ঝামেলা নেই, রান্নাঘর নিজের মতো করেই ব্যবহার করা যাবে, টিভির রিমোট নিয়ে কারোর সঙ্গে ঝগড়াও করতে হবে না। সেই গান চালিয়ে চালিয়ে রান্না করছিল, ফোনে আবার ভিডিও দেখছিল, হাসতেছিল। কিন্তু রাত যত গভীর হতে থাকে, মেসটার নীরবতা ততটাই ভারী হয়ে ওঠে। এমন এক চুপচাপ ভাব যেন পুরো বাড়িটা নিঃশ্বাস আটকে রেখেছে। রাত প্রায় 12টা। ঘুমোতে যাওয়ার ঠিক আগে দীপা হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ পায়, কেমন জানি খটখট একটা শব্দ। প্রথমে সে পাত্তা দেয়নি, নিজেকে বোঝায় নিশ্চয় হয়তো ইঁদুর হবে বা বিড়াল।
কিন্তু শব্দটা থামছেই না। এবার সেটা আরো এলোমেলো নয়, পায়ের শব্দের মতো, ধীরে ধীরে, ভারীভাবে আর হাঁটার শব্দ। অকারণে বুকটা কেঁপে ওঠে। দীপা সাহস করে দরজা খুলে করিডোরের দিকে তাকায়। আলো জ্বলছে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। তবুও তার মনে হয় এইমাত্র কেউ ঠিক দরজার সামনে দাঁড়িয়েছিল। বাতাসটা ঠান্ডা হয়ে যায়। দরজা বন্ধ করে সে অনেক কষ্টে ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে কাজ আরো বেশি ক্লান্তকর ছিল। মাথার ভেতর সারাক্ষণ আগের রাতের শব্দটা ঘুরতে থাকে। সে তাড়াতাড়ি আলো নিভিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই অন্ধকার ভেতর থেকে স্পষ্ট এক ফিসফিসে নারীর কণ্ঠে শোনা যায়, দীপা। সে উঠে বসে। ঘরে কেউই নেই। বুক ধড়ফড় করতে থাকে। দীপা বলল, হ্যালো। কোনো উত্তরই আসলো না। হঠাৎ তার চোখে পড়ে আয়নার দিকে, আর তখনই শরীরের সব রক্ত যেন জমে যায়। আয়নায় সে নিজের পেছনে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। মুখ চুল ঢাকা, শরীর অস্বাভাবিক রকমের লম্বা, হাত দুটো যেন স্বাভাবিকের চেয়ে অনেক বড়, চোখের জায়গায় গভীর কালো গর্ত। দীপা চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে। আলো জ্বালাতেই সবকিছু মিলে যায়, যেন কিছুই ঘটেনি। পরদিন সে আর নিজেকে সামলাতে পারে না। নিচতলায় কেয়ারটেকার খালামণির কাছে গিয়ে সব খুলে বলে। খালামণি প্রথমে চুপ করে থাকে, মুখ কালো হয়ে যায়। অনেক অনুনয়ের পরে ধীরে ধীরে বলে, এই মেসে আগে একটা মেয়ে থাকতো। মেয়েটার নাম ছিল দীপালিকা। রাতের শিফট করতো। এক রাতে সে আর ফেরেনি। কয়েকদিন পর তার লাশ পাওয়া যায় মেসের পানির ট্যাঙ্কের ভিতর। মুখ বিকৃত ছিল, চোখ খোলা। পুলিশ বলেছিল দুর্ঘটনা, কিন্তু কেউই তা বিশ্বাস করেনি। খালামণি শেষ কথা বলে, মিস ফাঁকা থাকলে ও জেগে ওঠে। তৃতীয় রাতে সবই শেষ হয়ে যায়। রাত 2টো নাগাদ হঠাৎ করেই মেসের দরজা একসাথে বন্ধ হয়ে যায়। বাতাস থেমে যায়। উপরতলা থেকে দৌড়ানোর শব্দ আসে, ধপধপ। দীপা পালাতে গিয়ে সিঁড়িতে ওঠে, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছে না। চারিদিক অন্ধকার, কেবল ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ সামনে এসে সেই মেয়েটা দাঁড়ায়। এবার সে কথা বলে, তুই কেন একা থাকিস? আমাকে ছেড়ে সবাই যেমন গিয়েছিল। কণ্ঠে কান্না, ক্ষোভ একসাথে মিশে থাকে। দীপা তখন বুঝে যায় এটা শুধু ভয় দেখানোর জন্য না। সে একা থাকতে পারে না, সে সঙ্গী চায়। পরের দিন সকালে মেসের দরজা খোলা পাওয়া যায়। ভেতরে দীপার মোবাইল, ব্যাগ, জুতা সবই আছে, কিন্তু দীপা নাই। তারপর থেকে মেস নাম্বার 17-তে কেউ আর একা রাত কাটায় না, কারণ গভীর রাতে আলো নিভে গেলে আজও কেউ একজন নাম ধরে ডাকে। আমার পরবর্তী ঘটনাটা একদম একটা বাস্তব ঘটনা। সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ঘটনাটা পাঠিয়েছে উত্তর গোপালপুর গ্রামের একজন মধ্যবয়সী মানুষ। তিনি বাবার কাছে বলেছেন, তিনি বারবার বলেছেন এটা কোনো গল্প লেখার জন্য বা বানানো কিছু নয়। তিনি যেটা দেখেছেন, যেভাবে অনুভব করেছেন, ঠিক সেভাবেই লিখেছেন। তিনি লিখেছেন, আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। রাত, কুয়াশা, নির্জন রাস্তা এসব আমার কাছে নতুন কিছুই না। কিন্তু ওই রাতটার পর থেকে আমি আর একা গভীর রাতে বেরই হই না। সেদিন তিনি কাজ শেষে দেরিতে ফিরছিলেন। শেষ বাসটা নামিয়ে দেয় গ্রামের বাইরের পাকা রাস্তায়।
তখন ঘড়িতে প্রায় 3টার কাছাকাছি। শীতের রাত, কুয়াশা এতই ঘন যে দূরের গাছগুলো ছায়ার মতো দেখা যাচ্ছিল। বাড়ি যেতে হলে একটা পুরনো বাগান পাড়া রাস্তা পার হতে হয়। এই রাস্তা দিয়ে তিনি জীবনে শতবার হেঁটেছেন। দিনে এখানে বাচ্চারা খেলাধুলা করে, গরু বাঁধা থাকে, কিন্তু রাত হলে জায়গাটা একদমই আলাদা হয়ে যায়। তিনি হাঁটতে শুরু করলেন। চারপাশে এতই নীরব যে নিঃশ্বাসের শব্দও কানে শোনা যাচ্ছিল। পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ ছাড়া আর কিছুই নেই। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ তার মনে হলো রাস্তাটা আজ একটু লম্বা লাগছে। যে মোড়টা এতক্ষণে আসার কথা সেটা আসছে না। পেছনে তাকিয়ে দেখলেন পেছনের পথও কুয়াশার মধ্যে গিলে গেছে। ঠিক তখনই চোখে পড়ে রাস্তা ঘেঁষে একটা আম গাছের নিচে কেউ বসে আছে। লোকটার পরনে হালকা রঙের কাপড়, সামনে একটা পুরনো হারিকেন জ্বলছে। আলোটা খুবই অদ্ভুত, চারপাশে আলোকিত করছে, কিন্তু লোকটার মুখ যেন আলো এড়িয়ে যাচ্ছে। তিনি ভেবেছিলেন হয়তো পাহারাদার বা কারো গরু দেখার লোক। বুকের ভেতরটায় কেঁপে উঠলেও ভদ্রতা করে সালাম দিলেন, কিন্তু কোনো উত্তরই এলো না। লোকটা শুধু ধীরে ধীরে হাত তুলে সামনে ইশারা করলো। সামনে তাকাতে তার মাথার ভেতরে যেন কিছু একটা ভেঙে পড়লো। সে সরু মাটির পথ ধরে তিনি হাঁটছিলেন, সেটা আর নাই। সামনে শুধু অচেনা গাছপালা, ঘন কুয়াশা আর অদ্ভুত এক নীরবতা। ভয়ে তিনি পিছনে ঘুরলেন, আর তখনই বুঝলেন এটা স্বাভাবিক কিছু না। হারিকেনটা নিভে গেছে, অথচ অন্ধকারের ভেতরে লোকটার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। আলো নেই, কিন্তু চোখ দেখা যাচ্ছে। শরীরটা যেন মাটির সঙ্গে ঠিকভাবে লাগছে না, হাঁটছে না, ভেসে ভেসে এগিয়ে আসছে। তিনি তখন দৌড়াতে পারেনি। মনে হচ্ছিল পা দুটো মাটিতে আটকে গেছে। বুকের ভেতর এমন চাপ কখনোই অনুভব করেনি। ঠিক তখনই তিনি মনে মনে আল্লাহর নাম নিতে শুরু করেন। ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে শেখা আয়াতুল কুরসি ধীরে ধীরে মনে মনে পড়তে থাকেন। শব্দ নেই, কিন্তু মনটা শক্ত হতে থাকে। পুরোটা পড়া শেষ হওয়ার আগেই হঠাৎ করে যেমন চারপাশটা হালকা হয়ে গেল। বাতাস বইল, কুয়াশা নড়ল। চোখ তুলে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন নিজের বাড়ির কাছে পুরনো কবরস্থানের গেটের সামনে। জায়গাটা পরিচিত, দূরে নিজের বাড়ির আলো দেখা যাচ্ছে। তিনি শেষ করেছেন এইভাবে, আমি জানি না ওটা কি ছিল, কিন্তু আমি জানি ওই রাতে আল্লাহর নামটাই আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। এই লেখাটা আমার কোনো ভয় ছড়ানোর জন্য দিচ্ছি না, শুধু এতটুকু মনে করিয়ে দিতে এসেছি কিছু জায়গা, কিছু সময়, কিছু অভিজ্ঞতা মানুষকে চুপ করে বিশ্বাস করতে শেখায়। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডগুলো এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে ঘটনা ছাড়তাম, কিন্তু কিছুদিন ধরে একটু পার্সোনাল আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি কিছুদিন ঘটনা ছাড়তে পারিনি। এখন থেকে আবার আপনাদের জন্য প্রতিদিন রাত 10টা মানেই ভূত এফএম এর আড্ডা। মাথায় রাখতে হবে, আমরা আমাদের এই চ্যানেল শুধুমাত্র যে ভূত এফএম কে দীর্ঘায়ু করবে এবং অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কেননা ভূত এফএম এমন একজন এমন ভাবে মানুষের জীবনের সাথে জড়িয়ে গেছে যে ভূত এফএম ছাড়া অনেকেরই চলেই না। যেমন আমি প্রতিদিন রাতে এরকম ভয়ঙ্কর ঘটনা না শুনলে আমার ঘুমই আসে না।
যাই হোক, আপনাদের কি হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভূত এফএম আমি অনেক ভালোবাসি, অনেক ছোট থেকে ভূত এফএম শুনি। আপনারা হয়তো অনেকে ভূত এফএম শোনেন বিধায় আমার এই চ্যানেলে আপনারা এসেছেন। যাই হোক, ভূত এফএম কি করবো, আমি চালিয়ে যাব নাকি স্টপ করবো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আমাকে বলেছে ভাইয়া ভূত এফএম কে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, আমরা আপনার পাশে আছি। তাদের উদ্দেশ্যে বলবো আমি চাই এখন আপনাদের ভূত এফএম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আপনাদের কি করতে হবে, একটু সহযোগিতা করতে হবে। কে কোথা থেকে ঘটনাগুলো দেখছেন তা কমেন্ট করতে হবে, এবং আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে সেটাও একটু কমেন্ট করতে হবে আমাদেরকে। সেটা আমাদেরকে ইমেল করে পাঠাবেন, আমরা সেই ঘটনাগুলো রেকর্ড করে আবার আপনাদেরকে শোনাবো। যাই হোক, যদি আপনারা চান যে ভাইয়া আমার নিজের কণ্ঠে ঘটনা পাঠাতে পারবো কিনা, বা আমাদের ভয়েস আপনারা ডিরেক্ট দিবেন কিনা, হ্যাঁ আমাদের এখানে অ্যাভেলেবেল এই সুযোগটা আছে। আপনারা ঘটনা রেকর্ড করবেন, ঘটনা পাঠিয়ে দেবেন, রেকর্ড করে আমরা সেই ফাইলটা এডিট করে জাস্ট আপলোড দিয়ে দেবো। আপনাদের অনেক ভালো লাগবে, নিজের কণ্ঠে ঘটনা শুনবেন, শান্তি লাগবে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।